প্রুফ হয়েছিল যে ডিএনএ ইনহেরিটেন্সটা স্টার্ট করেছিলেন। হ্যাঁ, আগের দিন প্রুফ হয়েছিল যে ডিএনএ হচ্ছে যে আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল। এবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আরএনএও জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে। যেমন কি কিছু ভাইরাস আছে যার মধ্যে হ্যাঁ, তো কিছু ভাইরাস আছে যাদের মধ্যে কি হয় যে আরএনএ জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে। তো সেক্ষেত্রে এই জিনিসটাকে প্রুফ করার জন্য দুজন সায়েন্টিস্ট এসেছিলেন, সিঙ্গার অ্যান্ড ফ্র্যাঙ্কেল। ঠিক আছে, এই দুজন সায়েন্টিস্ট এসে পরে টিএমভির ওপর এক্সপেরিমেন্ট করেছিলেন। টোবাকো মোজাইক ভাইরাস, এই ভাইরাসের মধ্যে সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ প্রেজেন্ট থাকে, ডিএনএ প্রেজেন্ট থাকে না। তাহলে এই আরএনএ এই ভাইরাসের ক্ষেত্রে জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে। তো এখানে একটা কনফিউশন ছিল যে এই আরএনএ কাজ করে না প্রোটিন কাজ করে না কি কাজ করে জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে। তো সেটা দেখার জন্য তারা কি করেছিলেন যে দু রকমের টিএমভি নিয়েছিলেন। একটা হচ্ছে টিএমভি এ, আরেকটা হচ্ছে টিএমভি বি। এবার যেটা টিএমভি এ ছিল তার মধ্যে কি, তার মধ্যে যে আরএনএটা প্রেজেন্ট ছিল, এটা ধরো তার ভেতরে আরএনএ, সেই আরএনএ নাম দেওয়া হয়েছিল আরএনএ এ। যেহেতু টিএমভি এ, তাই জন্য আরএনএ এ নাম দেওয়া হয়েছিল। আর এর বাইরে কিছু প্রোটিনস প্রেজেন্ট ছিল। এই প্রোটিনগুলোর নাম দেওয়া হয়েছিল, ম্যাম লেখা আসছে না। লেখা আসছে না? চাপ বাবা, আজকে ইয়ে করিনি, মানে লিখছিলাম যে মানে ভালো মেট্রিক চলে আসে বলে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, তাহলে কেন আসছে না? এবার এসছে। দাঁড়াও, তাহলে এখানে কিছু একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা, লেখা আসছে? তাড়াহুড়োতে আমি অন্য একটা জিনিস প্রেস করে দিয়েছিলাম। আচ্ছা, তো যেটা বলছিলাম যে দু রকমের টোবাকো মোজাইক ভাইরাস নিয়েছিলেন। একটা হচ্ছে টিএমভি এ আর একটা হচ্ছে টিএমভি বি। তো টিএমভি এ এর মধ্যে যে আরএনএ প্রেজেন্ট ছিল তার নাম ছিল আরএনএ এ। আর এর বাইরে কিছু প্রোটিন প্রেজেন্ট ছিল, তার নাম ছিল হচ্ছে প্রোটিন এ। ঠিক আছে, ঠিক সেরকম ভাবে এই ঠিক সেরকম ভাবে এই টিএমভি বি এর মধ্যেও আরএনএ প্রেজেন্ট আছে, তার নাম দেওয়া হয়েছিল আরএনএ বি। আর এর বাইরে কিছু প্রোটিন প্রেজেন্ট আছে, তার নাম দেওয়া হয়েছিল আরএনএ সরি প্রোটিন বি। এবার এই প্রোটিন এবং আরএনএ গুলোকে সেপারেট করা যায়, মানে এখান থেকে বিভিন্ন এক্সপেরিমেন্ট করে এই প্রোটিন পার্টটা সেপারেট করা যায়, সরি এই আরএনএ পার্টটা সেপারেট করা যায়
আর এই প্রোটিন পার্টগুলো সেপারেট করা যায়। এক্ষেত্রেও সেম, এক্ষেত্রেও আমরা এই আরএনএ পার্টকে সেপারেট করতে পারবো আর এই প্রোটিন পার্টগুলোকেও সেপারেট করতে পারবো। তো তারা কি করেছিলেন, এখান থেকে আরএনএ নিয়েছিলেন আর প্রোটিন নিয়েছিলেন এখান থেকে। ঠিক আছে, এখান থেকে প্রোটিন বি নেওয়া হয়েছিল, দিয়ে এদেরকে একসাথে কম্বাইন করে নতুন ধরনের টিএমভি ভাইরাস তৈরি হলো, যার মধ্যে প্রোটিন আছে, প্রোটিন বি প্রেজেন্ট আছে আর আরএনএ এ প্রেজেন্ট আছে। ঠিক আছে, তারপর কি হয় যে এই ভাইরাসকে দিয়ে ইনফেকশন করানো হয়, লিফের মধ্যে ইনফেকশন করানো হয়, সেই লিফের মধ্যে এরা কি হয়, এদের বংশ বিস্তার হয়, আরো অনেক ভাইরাস তৈরি হয়। তো এই ভাইরাসকে আইসোলেট করে তারা কি দেখেছিলেন যে এখানে যে ভাইরাসগুলো পাওয়া যায় তার নেচার হচ্ছে এখানে দেওয়া আরএনএ এর মতো। যেমন কি এই এক্সপেরিমেন্টে কি দেওয়া হয়েছে, আরএনএ এ দেওয়া হয়েছে, তাহলে এখানে তো আরএনএ এ প্রেজেন্ট আছেই, যে নতুন ভাইরাসগুলো তৈরি হবে তার মধ্যে আরএনএ এ প্রেজেন্ট আছে, এটা নরমাল। কিন্তু এর সাথে যে প্রোটিনগুলো প্রেজেন্ট থাকবে এখানে, সেগুলোও কিন্তু প্রোটিন এ প্রকৃতির। ঠিক আছে, মানে এখানে দেওয়া হয়েছিল প্রোটিন বি, বাট এখান থেকে যে নিউ বর্ন গুলো, মানে নিউ যে ভাইরাস গুলো এসছে তাদের কিন্তু প্রোটিন এ হয়ে গেছে। তাহলে এটা কিভাবে হলো, এটা হলো কারণ কি এই যে আরএনএটা প্রেজেন্ট আছে এখানে, সেই আরএনএই প্রোটিন সিনথেসিস করেছে এবং সেই প্রোটিন থেকেই এই সেম ধরনের প্রোটিন ফর্মেশন হয়েছে। তো এখান থেকে কি প্রমাণ হয় যে এখানে আরএনএ অ্যাজ এ জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করছে। মানে মেন জিনিস কি, যে ধরনের আরএনএ প্রেজেন্ট থাকবে প্রোটিনও সেই ধরনের তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা যারা নতুন এসছো তাদের জন্য কি আমি আরেকবার বুঝিয়ে দেবো? ম্যাডাম আরেকবার বলে দিন। আচ্ছা, ভালোভাবে বলে দিন। আচ্ছা, তো আগের দিন আমরা কি পড়েছিলাম যে ডিএনএ হচ্ছে জেনেটিক মেটেরিয়াল। বিভিন্ন এক্সপেরিমেন্ট করে আমরা জানলাম যে ডিএনএ জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করছে, এটা আমরা আগের দিন পড়েছিলাম। এবার আজকে কি দেখছি যে কিছু কিছু ক্ষেত্রে আরএনএও জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করে। ঠিক আছে, কারণ কি কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে আরএনএই থাকে, আরএনএ প্রেজেন্ট থাকে, সেক্ষেত্রে ডিএনএ প্রেজেন্ট থাকে না। তো এই এক্সপেরিমেন্টটা করেছিলেন হচ্ছে সিঙ্গার আর ফ্র্যাঙ্কেল, এই দুজন মিলে একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। সেখানে তারা টোবাকো মোজাইক ভাইরাসকে নিয়েছিলেন। টোবাকো মোজাইক ভাইরাসের মধ্যে সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ প্রেজেন্ট থাকে। তো তারা দু রকমের টোবাকো মোজাইক ভাইরাস নিয়েছিল, একটা হচ্ছে টিএমভি এ আর একটা হচ্ছে টিএমভি বি। ঠিক আছে, এদের মধ্যে ডিফারেন্স কি ছিল, যে এদের মধ্যে ডিফারেন্ট টাইপসের আরএনএ আর প্রোটিন প্রেজেন্ট ছিল। এই টোবাকো মোজাইক ভাইরাস এ এর মধ্যে যে আরএনএটা প্রেজেন্ট ছিল, এই ভেতরের পার্টটা হচ্ছে আরএনএ দেখাচ্ছে, যে আরএনএ প্রেজেন্ট ছিল তার নাম হচ্ছে আরএনএ এ, আর যে প্রোটিন গুলো প্রেজেন্ট ছিল বাইরে তার নাম হচ্ছে প্রোটিন এ। ঠিক সেরকম ভাবে এখানেও যে আরএনএটা প্রেজেন্ট আছে তার নাম হচ্ছে আরএনএ বি, আর যে প্রোটিন গুলো প্রেজেন্ট আছে তার নাম হচ্ছে প্রোটিন বি। এবার এক্সপেরিমেন্ট করে কি করা যায়, যে মানে বিভিন্ন রকম ভাবে, বিভিন্ন রকম পদ্ধতিতে এই আরএনএ আর প্রোটিন গুলোকে আমরা সেপারেট করতে পারি। যেমন কি এখানে এই আরএনএটা সেপারেট করা হয়েছে আর এই প্রোটিন পার্টগুলো সেপারেট করা হয়েছে।
সেম ভাবে এখানেও আরএনএ আর প্রোটিন পার্টগুলো সেপারেট করা হয়েছে। তো তারা কি করলেন, এগুলোকে ক্রিস ক্রস করে দিলেন। কি করলেন, এখান থেকে আরএনএ নিয়েছিলেন, মানে আরএনএ এ কে নেওয়া হয়েছিল, আর এখান থেকে প্রোটিন কে নেওয়া হয়েছিল, মানে প্রোটিন বি কে নেওয়া হয়েছিল। মানে নতুন একটা ভাইরাস তৈরি করলেন যার মধ্যে আরএনএ এ আর প্রোটিন বি প্রেজেন্ট আছে। তারপর কি করলেন, যে এই ভাইরাসকে দিয়ে ইনফেকশন করানো হলো লিফের মধ্যে। সেই ইনফেকশনের ফলে কি হয়, যে আরো নতুন ভাইরাস তৈরি হবে এখানে। এই ভাইরাসগুলোকে আইসোলেট করে তারা কি দেখলেন, যে নতুন ভাইরাসগুলো তৈরি হয়েছে তার মধ্যে আরএনএ তো সেম আছে, মানে এখানে যে আরএনএ দেওয়া হয়েছিল সেম ধরনের আরএনএ এখানে প্রেজেন্ট আছে। বাট প্রোটিন কি হয়েছে, যে এখানে প্রোটিন বি দেওয়া হয়েছিল, বাট এখানে প্রোটিন এ তৈরি হয়েছে। তার কারণ কি, যে এখানে যে আরএনএটা প্রেজেন্ট আছে সেই আরএনএ এর মধ্যে যে যে সিকোয়েন্স প্রেজেন্ট আছে তার উপর ভিত্তি করেই সে প্রোটিন তৈরি করার জন্য কোড দেবে। তো সেই আরএনএ এই প্রোটিনগুলোকে তৈরি করেছে। তাহলে এখান থেকে কি দেখা যাচ্ছে, যে যে ধরনের আরএনএ আমরা দেব সেই ধরনেরই প্রোটিন তৈরি হবে। যেমন কি এখানে আরএনএ এ দেওয়া হয়েছে, তো প্রোটিন এ তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে জেনেটিক মেটেরিয়াল হিসেবে এই আরএনএ কাজ করছে, তাই তো? তাহলে এই এক্সপেরিমেন্ট থেকে প্রুভ হচ্ছে যে আরএনএও জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করতে পারে। প্রোটিন বিটা তাহলে কোথায় গেল, মানে ওটা নষ্ট হয়ে যায় নাকি? প্রোটিন বি, আচ্ছা এই হ্যাঁ প্রোটিন বি যেটা, হ্যাঁ ওটা তো সেলের মধ্যে, মানে এখানে তো প্লান্ট সেল গুলো আছে, তো ওখানে গিয়ে পরে ডিগ্রেড হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তো এখানে ডিএনএ আর আরএনএ অ্যাজ এ জেনেটিক মেটেরিয়াল দেখা হলো। আচ্ছা নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে যে একসময় কি ছিল, যে আরএনএ জেনেটিক মেটেরিয়াল ছিল। হ্যাঁ, আরএনএ কি ছিল, জেনেটিক মেটেরিয়াল ছিল। মানে এখন যেমন আরএনএ ইন্ডিপেন্ডেন্ট ভাবে কাজ করতে পারে না, কিন্তু আগে কিন্তু আরএনএ ইন্ডিপেন্ডেন্ট ভাবে কাজ করতে পারতো। কিন্তু ইভলিউশনের থ্রুতে কি হয়, যে আরএনএর যে কাজগুলো ছিল সেগুলো দুজন নিয়ে নেয়। আরএনএর মধ্যে দু ধরনের কাজই করতো, আরএনএর মধ্যে দু ধরনের কাজ করার ক্যাপাসিটি আছে। কি কি কাজ? একটা হচ্ছে এটা জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করতে পারে, যেটা আমরা আগের এক্সপেরিমেন্টে দেখলাম, জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করতে পারে। আরেকটা কি, আরএনএর মধ্যে এনজাইমের প্রপার্টিও আছে, এনজাইমেটিক রিঅ্যাকশনও কিছু কিছু সে করতে পারে। এই যে জেনেটিক মেটেরিয়ালের কাজ, এই কাজটা নিয়েছে হচ্ছে ডিএনএ। আর এই যে এনজাইমেটিক প্রপার্টি, এটা নিয়েছে হচ্ছে প্রোটিন। ঠিক আছে, প্রোটিন মানে হচ্ছে এনজাইম। এবার আরএনএ কে সরিয়ে ডিএনএ কে আর প্রোটিনকে কেন আনা হলো? কারণ কি এদের মধ্যে কিছু অ্যাডভান্টেজ প্রেজেন্ট আছে। কি ধরনের অ্যাডভান্টেজ? যেমন কি একটা হচ্ছে যে আরএনএ হচ্ছে ডিএনএ থেকে কম স্টেবল, স্টেবিলিটির দিক থেকে ডিএনএ বেশি স্টেবল। কেন? কারণ কি এই যে 2' OH অ্যাবসেন্ট আছে। ঠিক আছে, ডিএনএ এর মধ্যে 2' OH অ্যাবসেন্ট আছে, এটা হচ্ছে একটা কারণ। এই 2'OH থাকলে কি হয়, যে স্টেবিলিটিটা কমে যায়, তাড়াতাড়ি একে ডিগ্রেড করা যায়। নেক্সট হচ্ছে যে 5
CH3 ইউরাসিল। 5CH3 ইউরাসিল কি বলতো? এটাই হচ্ছে থাইমিন। ইউরাসিলের 5 নাম্বার পজিশনে CH3 অ্যাড হলে সেটাই থাইমিনে পরিণত হয়। তো এই থাইমিন প্রেজেন্ট আছে ডিএনএ এর মধ্যে। এই থাইমিন আর এই 2' OH ডিএনএ কে বেশি স্টেবল করে দেয়। তাহলে একটা কি প্রপার্টি পেলাম, যে ডিএনএ হচ্ছে বেশি স্টেবল। আরেকটা কি, আরেকটা হচ্ছে ডিএনএ কি হয় যে ডবল স্ট্যান্ডার্ড থাকে। তো ডবল স্ট্যান্ডার্ড হওয়ার জন্য যদি এখানে কোনো রকম কোনো ড্যামেজ হয়, ধরো একটা স্ট্যান্ডের মধ্যে, ধরো এই স্ট্যান্ডটা আছে কোনো রকমে কোনোভাবে এখানে কিছুটা পোর্শন ড্যামেজ হয়ে গেছে, তো এটা ডবল স্ট্যান্ডার্ড হওয়ার জন্য এখান থেকে ইজিলি সেটাকে রিপেয়ার করা যায়। তাহলে আরেকটা কি প্লাস পয়েন্ট আছে ডিএনএ এর মধ্যে, যে এটা হচ্ছে মেকানিজমটা খুব বেশি ভালো। হ্যাঁ, রিপেয়ার বেশি ভালো করে হয়, বেশি ইজিলি হয় আরএনএ থেকে। তাই এই সব প্রপার্টির জন্য ডিএনএ কে মানে আরএনএ কে রিপ্লেস করে ডিএনএ কে আনা হয়। আর প্রোটিনের দিক থেকে কি আছে, যে প্রোটিনের কিছু প্রপার্টি যেমন ধরো ডাইভার্সিটি, অনেক বেশি ডাইভার্সিটি পাওয়া যায়, মানে অনেক বিভিন্ন রকমের প্রোটিন পাওয়া যায় আয়রনের থেকে। কারণ কি অ্যামিনো অ্যাসিড আছে ধরো মোটামুটি 20টা মতো, ঠিক আছে? তো সেখান থেকে আমরা বিভিন্ন রকমের প্রোটিনের মানে প্রোটিন তৈরি করতে পারবো। আয়রনের ক্ষেত্রে অত বেশি রকমের আয়রন তৈরি করা পসিবল নয়, এটা একটা প্রপার্টি। নেক্সট হচ্ছে ফ্লেক্সিবিলিটি, প্রোটিনের ফ্লেক্সিবিলিটি বেশি আয়রনের থেকে। তো এই দুটো কারণে প্রোটিনকে ফ্লেক্সিবিলিটি, ঠিক আছে, ফ্লেক্সিবিলিটি কি প্রোটিনের বেশি। তো এই দুটো কারণে প্রোটিন মানে আয়রনকে রিপ্লেস করে প্রোটিনকে আনা হয়, ঠিক আছে? আচ্ছা, তো নেক্সট আমরা আসি এই ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এগুলোতে আসবো। যে কি প্রথমে সেন্ট্রাল ডগমা, তোমরা সবাই জানো কি হচ্ছে সেন্ট্রাল ডগমায়। প্রথমে হচ্ছে যে ডিএনএ জেনেটিক মেটেরিয়াল, যে কি করে যে নিজেকেই তৈরি করতে পারে রেপ্লিকেশনের থ্রুতে। তারপর হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় ট্রান্সক্রিপশন প্রসেসে। তারপর আরএনএ থেকে প্রোটিন ফর্মেশন হয় ট্রান্সলেশন প্রসেসে। আর এইদিকে আরএনএ থেকেও ডিএনএ তৈরি হতে পারে রিভার্স ট্রান্সক্রিপশন প্রসেসে। তো এই স্টেপগুলোতেই আমরা এবার আসছি। আচ্ছা, প্রথম যেটা আছে আমাদের রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশন। তো ডিএনএ রেপ্লিকেশন হয় তোমার প্রোক্যারিওটিকের মধ্যে আর হচ্ছে ইউক্যারিওটিকের মধ্যে। দু ধরনের অর্গানিজমের মধ্যে রেপ্লিকেশন হয়। রেপ্লিকেশনে কি দেখছি আমরা, মেনলি হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ ফর্মেশন। তাহলে এদের মধ্যে মেন যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে কি, যে প্রোক্যারিওটিকের মধ্যে নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে না। তাহলে রেপ্লিকেশন কোথায় হবে? সাইটোসোলের মধ্যে হবে। এদের মধ্যে তো নিউক্লিয়াস থাকে না প্রেজেন্ট, তো যা হবে সাইটোসোলের মধ্যেই হচ্ছে। ইউক্যারিওটিকের মধ্যে কি হয়, যে নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে, তো রেপ্লিকেশন হয় নিউক্লিয়াসের মধ্যে। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে প্রোক্যারিওটিকের মধ্যে মনো রেপ্লিকনিক রেপ্লিকেশন হয়। ইউক্যারিওটিকের ক্ষেত্রে পলি রেপ্লিকনিক রেপ্লিকেশন হয়। মনো রেপ্লিকনিক কি, যে অরিজিনটা আছে সেই অরিজিন হচ্ছে একটাই অরিজিন থাকবে। মানে এই প্রোক্যারিওটিকের ক্ষেত্রে অরিজিন হচ্ছে তোমার ওরিসি। তো এটা ধরো হচ্ছে যে প্রোক্যারিওটিকের ডিএনএ।
তো তার মধ্যে এই অরিজিন একটাই থাকবে, একটাই অরিজিন থাকবে, তাই জন্য একে মোনো বলা হয়। আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে কি হয়, এখানে যে অরিজিনটা থাকে তার নাম হচ্ছে এআরএস। এআরএস হচ্ছে অটোনোমাস রেপ্লিকেটিং সিকোয়েন্স। তো এই যে অরিজিনটা, এটা অনেকগুলো অরিজিন প্রেজেন্ট থাকে। অরিজিন বলতে যে সাইট থেকে তোমার রেপ্লিকেশন হবে। তো ধরো এখানে একটা এআরএস আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এরকম ভাবে অনেকগুলো অরিজিন প্রেজেন্ট থাকে, তাই জন্য একে পলি বলা হয়। আচ্ছা, এদের কিছু প্রপার্টি যদি লিখে দিই, তাহলে অরিসির মধ্যে 245 বেস পেয়ার সিকোয়েন্স প্রেজেন্ট আছে। আর এখানে তোমার মোটামুটি 100 থেকে 200 বেস পেয়ার প্রেজেন্ট আছে। ঠিক আছে। আচ্ছা, আরো যদি কিছু ডিফারেন্স হয়, তাহলে হচ্ছে তোমার যে এখানে কি হয়, যে ডিএনএ যেটা থাকে সেটা স্মল হয়, সার্কুলার হয়, ডাবল স্ট্যান্ডার্ড হয়। এখানে যে ডিএনএ থাকে সেটা লার্জ, লিনিয়ার, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ প্রেজেন্ট থাকে। আর যদি কিছু বলি তাহলে হচ্ছে যে এখানে, তো এখানে লিখে দিচ্ছি যে এখানে হচ্ছে ডিএনএ পলিমারেজ, যেটা মেন এনজাইম, ডিএনএ পলিমারেজ এখানে তোমার 5 রকমের হয়, 5 ধরনের ডিএনএ পলিমারেজ দেখতে পাবো। এখানে ডিএনএ পলিমারেজ তোমার 14 রকমের হয়, 14 রকমের ডিএনএ পলিমারেজ আমরা ইউক্যারিওটিক্স এর ক্ষেত্রে দেখতে পাবো। ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে কিছু কিছু ডিফারেন্স। আচ্ছা, এটা আগে দিতে হতো, আমি একটু পরে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা দেখে নাও যে এখানে কি কনফিউশনটা হয়েছে, যে ডিএনএ ডিএনএর মধ্যে যে রেপ্লিকেশনটা হয় সেটা কি হয়, সেটা কনজারভেটিভ না ডিসপারসিভ না সেমি কনজারভেটিভ, কি ধরনের রেপ্লিকেশন ডিএনএর মধ্যে হয় সেটা দেখতে হবে আমাদের। কনজারভেটিভ মানে কি, যে এই গ্রেনটা হচ্ছে যে প্যারেন্টাল স্ট্র্যান্ড, তো প্যারেন্টাল স্ট্র্যান্ড থেকে দুটো প্যারেন্টাল স্ট্র্যান্ড থেকে দুটো আলাদা নিউ ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হয়, এটা হচ্ছে কনজারভেটিভ। আর ডিসপারসিভে কি হয়, যে এই একই মানে পুরোপুরি খন্ড খন্ড হয়ে ভেঙে যায়, এই পুরো স্ট্র্যান্ড গুলো প্যারেন্টাল স্ট্র্যান্ড আর হচ্ছে নিউলি সিনথেসিস স্ট্র্যান্ড একসাথে মিলে এই রেপ্লিকেশনটা করছে। আর সেমি কনজারভেটিভে কি হয়, যে প্রথমে এই দুটো স্ট্র্যান্ড আলাদা হয়ে যায়, তারপর সেখান থেকে এক একটা স্ট্র্যান্ডকে কপি করে নিউ স্ট্র্যান্ড গুলো তৈরি হয়। তো এদের মধ্যে কোনটা পসিবল সেটা দেখার জন্য একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল, সেটা হচ্ছে মেসেলসন অ্যান্ড স্টার্লের এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টে, আচ্ছা, এরা যে এক্সপেরিমেন্টটা করেছিল সেটা হচ্ছে প্রোক্যারিওটস এর মধ্যে, মানে এখানে ইকোলাইকে ইউজ করা হয়েছিল। কি 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 লেগেছিল এখানে, অর্গানিজম লেগেছিল হচ্ছে ইকোলাই, ইকোলাই ইউজ করা হয়েছিল। তারপর এখানে NH4Cl মিডিয়ার মধ্যে ইউজ করা হয়েছিল। যেটা আলাদা ছিল সেটা হচ্ছে যে এখানে নাইট্রোজেনের হেভি আইসোটোপ ইউজ করা হয়েছিল, যেটা হচ্ছে N15। N15 হচ্ছে হেভি আইসোটোপ, হেভি আইসোটোপ অফ নাইট্রোজেন। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা যে এক্সপেরিমেন্টটা করব সেটা কিন্তু
মানে সেটার মেন যে প্রিন্সিপাল সেটা হচ্ছে যে হেভি মানে কোনটা বেশি ভারী কোনটা কম ভারী মানে কোনটা বেশি ডেন্স কোনটা কম ডেন্স তার উপর ডিপেন্ড করে আমরা এক্সপেরিমেন্টটা করব। এখানে কিন্তু এই যে আইসোটোপ মানে এই যে নাইট্রোজেনটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু রেডিও অ্যাক্টিভ নয়। এটা শুধুমাত্র আমরা দেখবো যে এটা হেভি না লাইট। রেডিও অ্যাক্টিভ আমরা আগের আগের এক্সপেরিমেন্টে করেছিলাম, যেখানে ফসফরাস আর সালফারকে আমরা রেডিও অ্যাক্টিভ করেছিলাম। এখানে কিন্তু রেডিও অ্যাক্টিভ করা হচ্ছে না, এটা খেয়াল রাখবেন। আচ্ছা আচ্ছা আর কি চাই? আচ্ছা এখান থেকে বলে দিচ্ছি আমি যে এটা হচ্ছে তোমার নাইট্রোজেনের হেভি নাইট্রোজেনের আইসোটোপ। আর নর্মাল আইসোটোপ হচ্ছে N14। তো নাইট্রোজেন কোথায় ইউজ হয়? নাইট্রোজেন বেস প্রেজেন্ট থাকে ডিএনএ এর মধ্যে। তো সেটাকে যদি আমি দেখাই, N14 হচ্ছে নর্মাল, এটা হচ্ছে হেভি। ঠিক আছে? তো এখান থেকে যে ডিএনএ গুলো তৈরি হবে সেই ডিএনএ এর মধ্যে নাইট্রোজেন প্রেজেন্ট থাকবে। ধরো এগুলো হচ্ছে নাইট্রোজেন বেস। তো এখানে N14 আইসোটোপ থাকবে, N14 এরকম ভাবে N14 থাকবে। আর যে মিডিয়ার মধ্যে N15 প্রেজেন্ট আছে সেখানে N15 আইসোটোপ থাকবে। তাহলে এটা কি হবে? যে হেভি হবে। আচ্ছা লেখাই আছে, আচ্ছা ঠিক আছে, হেভি হবে, এটা হচ্ছে লাইট হবে। এবার কত আর হেভি হবে? এত তো নয় যে আমরা দাঁড়িপাল্লার মধ্যে সেটাকে মেজার করতে পারবো। এই যে ডেনসিটিটা চেঞ্জ হয় সেটা মোটামুটি এখানে মানে এই হেভি আইসোটোপের মধ্যে মানে হেভি ডিএনএ এর মধ্যে তোমার মোটামুটি 1% গ্রেটার ডেনসিটি থাকে। মানে তোমরা যদি দুটো ডিএনএ কে কম্পেয়ার করো তাহলে কি দেখবে যে এইখানে 1% ডেনসিটি বেশি থাকবে। তো সেই 1% ডেনসিটিকে মেজার করার জন্য আমরা একটা স্পেশাল ধরনের সেন্ট্রিফিউগেশন করব। সেটাকে বলা হয় CSCL ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন। ঠিক আছে? এই সেন্ট্রিফিউগেশনটা করে আমরা বুঝতে পারবো যে হেভি ওয়েট ডিএনএ প্রেজেন্ট আছে না লাইট ওয়েট। আচ্ছা তো এখানে কি করা হয়? প্রথমে কি করা হয়? ইকোলাইকে নেওয়া হয়। ইকোলাই নিয়ে পরে তাকে অনেক জেনারেশন ধরে গ্রো করানো হয় এই N15 মিডিয়ার মধ্যে। N15H4Cl এই মিডিয়ার মধ্যে তাকে গ্রো করানো হয়। তো এখানে আচ্ছা এখানে হচ্ছে যে মেনি জেনারেশন গ্রো করানো হয়। ইকোলাইয়ের জেনারেশন টাইম হচ্ছে তোমার 20 মিনিট। এটা হচ্ছে জেনারেশন টাইম। অনেক জেনারেশন গ্রো করানো হয়েছে। তো সেখানে যে ইকোলাই গুলো প্রেজেন্ট আছে তার মধ্যে কি হবে? যে এই N15 নাইট্রোজেন প্রেজেন্ট থাকবে, তাই তো? নেক্সট স্টেপে কি করা হয়? যে এই ইকোলাই গুলোকে নিয়ে পরে অন্য একটা মিডিয়ার মধ্যে গ্রো করানো হয়। বাবা দাঁড়াও, পেজ অ্যাড করতে হবে।
হ্যাঁ, তো প্রথমে কি করা হলো, প্রথমে ইকোলাইকে অনেক জেনারেশন ধরে এই N15 এর মধ্যে গ্রো করানোর জন্য তাদের ডিএনএ এর মধ্যে, তাদের ডিএনএ মানে হেভি ওয়েট হয়ে গেছে। তো এই হেভি ওয়েট ডিএনএ যদি আমরা সেন্ট্রিফিউগেশন করি, এটা ধরো হচ্ছে সেন্ট্রিফিউগেশনের টিউব, এই হেভি ওয়েট ডিএনএ কে যদি আমরা সেন্ট্রিফিউগেশন করি, তাহলে এই ডিএনএ গুলো প্রেজেন্ট থাকবে হচ্ছে এই নিচের দিকে, যেখানে হচ্ছে হেভি ওয়েট ডিএনএ প্রেজেন্ট থাকে। ঠিক আছে, এটা হচ্ছে হেভি ওয়েট ডিএনএ। কখন? এই প্রথম স্টেপে। নেক্সট সেকেন্ড স্টেপে কি করা হলো, যে এই ইকোলাই গুলোকে মানে এই N15 ডিএনএ যুক্ত সেলগুলোকে একটা জেনারেশন, ফার্স্ট জেনারেশন গ্রো করানো হলো এই মিডিয়ার মধ্যে, যেখানে লাইট নাইট্রোজেনের আইসোটোপ আছে, মানে নর্মাল নাইট্রোজেনের আইসোটোপ আছে। ঠিক আছে, তো এখান থেকে কি হয়, যে একটা জেনারেশনেই গ্রো করানো হয়েছে, একটা জেনারেশনেই গ্রো করানো হয়েছে। তো সেখান থেকে কি হয়, এই ডিএনএটা রেপ্লিকেশন করবে। আচ্ছা, দাঁড়াও, তাহলে রেপ্লিকেশনের সময় কি হচ্ছে, যে দুটো স্ট্যান্ড আলাদা হয়ে যাচ্ছে, আর তারপর সেখান থেকে নতুন একটা স্ট্যান্ড তৈরি হচ্ছে। এরকম ভাবে রেপ্লিকেশনটা হচ্ছে। এটা হচ্ছে N14 নিউ সিনথেসিস স্ট্যান্ডটা, আর এটা হচ্ছে N15 ওল্ড স্ট্যান্ডটা। তো এটাকে, এই ডিএনএ গুলোকে নিয়ে যদি আমরা সেন্ট্রিফিউগেশন করি, তো সেখানে আমরা কি রকম ব্যান্ড পাবো, হাইব্রিড ব্যান্ড পাবো, যেখানে কি হচ্ছে, যে এই হেভি ওয়েট মানে হেভি ওয়েট ডিএনএ আর লাইট ওয়েট ডিএনএ দুটোই একসাথে প্রেজেন্ট আছে। তো এখান থেকে আমরা হাইব্রিড ব্যান্ড পাবো। এত নিচে হবে না, নিচে তো আমরা হেভি ওয়েট ব্যান্ডটা পেলাম, তো হাইব্রিড ব্যান্ডটা আমরা তার থেকে একটু উপরে পাবো। স্কাইটা ছিল হচ্ছে N15 এর জন্য, N15 এর জন্য এই ব্যান্ডটা, আর এই মেরুন কালারটা তোমার N14 এর জন্য। তো এটা হচ্ছে হাইব্রিড ব্যান্ড। আমরা তো এই জিনিসটাকে দেখতে পাচ্ছি না, আমরা বোঝার জন্য এই জিনিসটাকে দেখছি, যে কি ধরনের ব্যান্ড পাচ্ছি। এটা তো সেলের ভেতরে হচ্ছে। আচ্ছা, নেক্সট স্টেপে কি দেখছি, যে নেক্সট স্টেপে 3 নাম্বার যেটা করলাম, সেটা হচ্ছে এখানে সেকেন্ড জেনারেশন করা হলো। আচ্ছা, এই ফার্স্ট জেনারেশন হচ্ছে না সেকেন্ড জেনারেশন হচ্ছে, সেগুলো কি করে বুঝবো? আমি বললাম যে এক একটা জেনারেশন 20 মিনিট করে টাইম লাগে ইকোলাইয়ের। তাহলে আমরা এই ফার্স্ট জেনারেশনের এক্সপেরিমেন্টটা 20 মিনিট পর করলাম। তো যদি 10:30টায় চাপানো হয়, আমরা 10টাতে দেখবো, 50 আবার দেখবো। হ্যাঁ, 10:50 এখান থেকে তোমার স্যাম্পল কালেক্ট করে সেন্ট্রিফিউগেশন করবে, তখন তোমার একটা জেনারেশন কমপ্লিট হবে। তো এখানে সেকেন্ড জেনারেশন কখন হবে, 40 মিনিটস পর। 40 মিনিটস পর আমরা আবার মিডিয়া থেকে স্যাম্পল নেব, নিয়ে পরে আবার সেন্ট্রিফিউগেশন করব। তো ওখানে সেলের ভেতরে কি হচ্ছে, সেলের ভেতরে হচ্ছে, এটা হচ্ছে মানে স্কাইটা হচ্ছে তোমার প্যারেন্টের ডিএনএ স্ট্যান্ড, মানে এই প্যারেন্টের বলছি, এখানে তো দুটোই আছে। প্রথমে কি হবে, যে এই দুটো স্ট্যান্ড আর এই দুটো স্ট্যান্ড সেপারেট হয়ে যাবে। তো সেপারেট হয়েছে, তারপর কি হবে, নিউ স্ট্যান্ড সৃষ্টি হবে। তো নিউ স্ট্যান্ডের জন্য এখানে যে মিডিয়াটা আছে, সেটাও হচ্ছে N14 আইসোটোপ নিয়েই আছে। তাহলে এখানেও কি হবে, এই লাইট কালারেরই, লাইট কালার বলছি সরি, মানে লাইট ডিএনএ ব্যান্ড সিনথেসিস হবে।
এখান থেকে এই ধরনের ভেতরে জিনিসটা হচ্ছে। তো আমরা এখান থেকে স্যাম্পল কালেক্ট করে আবার সেন্ট্রিফিউগেশন করছি। সেন্ট্রিফিউগেশন করার পর আমরা কি ধরনের রেজাল্ট পাবো, যে এখানে দেখো যে হাইব্রিড ব্যান্ডও প্রেজেন্ট আছে, আবার সম্পূর্ণ লাইট ওয়েট ব্যান্ডও প্রেজেন্ট আছে। তাহলে হাইব্রিডের জন্য হাইব্রিডের ব্যান্ডটা পাবো, যেটা কিনা আমরা এখানে পেয়েছি। এটা হচ্ছে তোমার হাইব্রিড ব্যান্ড। তাহলে কোন ব্যান্ডগুলো, কোন ডিএনএ গুলো পেলাম, এই ডিএনএটা পেলাম আর এই ডিএনএটা পেলাম, বাকি আছে এই দুটো ডিএনএ। এদের ব্যান্ডটা একটু উপরে হবে, কারণ কি এরা লাইট ওয়েট। তো এদের জন্য আরেকটা ব্যান্ড পাবো, সেটা হচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে এখান থেকে এই এক্সপেরিমেন্টটা পেলাম, এই রেজাল্টটা পেলাম। তারপর নেক্সট আরো কি হয়েছে, আরো এই জেনারেশনের পর জেনারেশন স্টাডি করানো হয়েছে। কত নাম্বার জেনারেশন হলো এখানে, সেকেন্ড জেনারেশন। তো তারপর আমরা থার্ড জেনারেশন করব, এরপর থেকেই কন্টিনিউ করছি, যে এখানে আমরা আবার থার্ড জেনারেশন দেখব। থার্ড জেনারেশন মানে হচ্ছে আমরা স্যাম্পল কালেক্ট করব 60 মিনিট পর, তাই তো। এখানেও যে মিডিয়াটা দিয়েছি তার মধ্যে লাইট নাইট্রোজেন প্রেজেন্ট আছে। তো এখান থেকেও আমরা তোমরা বুঝতেই পারছো যে এখান থেকেও আমরা আস্তে আস্তে কি পাবো, যে যত আমাদের এই জেনারেশন এগিয়ে যাবে তত আমাদের এই লাইট ব্যান্ডের নাম্বার বেড়ে যাবে। হাইব্রিড ব্যান্ড তো এই দুটোই থাকবে, হাইব্রিড ব্যান্ডের নাম্বার চেঞ্জ হবে না, এই লাইট ব্যান্ডের পরিমাণ জেনারেশনের পর জেনারেশন বেড়ে যাবে। তো সেখানে আমরা কি পাবো, যে যদি আমি এখানে লিখে দিই কি অনুপাত পাবো এদের, তাহলে যদি এটা হাইব্রিড ডিএনএ আর লাইট ডিএনএ, এদের যদি অনুপাত দেখি আমরা, তো থার্ড জেনারেশনের পর অনুপাত হবে 2:6, মানে এটাকে আমরা লিখতে পারি 1:3। ঠিক আছে, তারপর আবার তোমার ফোর্থ জেনারেশন হচ্ছে, ফোর্থ জেনারেশনও সেম কন্ডিশন। এখানে কত মিনিট পর, আফটার 80 মিনিট পর আমরা স্যাম্পল নেব। এখানেও সেই N40 মিডিয়ামই প্রেজেন্ট আছে। তাহলে এখানে যে অনুপাতটা আমাদের হবে, সেটা হচ্ছে তোমার 2:14, তার মানে হচ্ছে 1:7। ঠিক আছে, মানে আস্তে আস্তে কি হবে, যে এটা হচ্ছে ধরো সেন্ট্রিফিউগেশন করলে তখন কি হবে, যে এখানে যে লাইট ব্যান্ডটা আমরা পেয়েছিলাম সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে, আর হাইব্রিড ব্যান্ডটা সে আগের মতোই প্রেজেন্ট থাকবে। ঠিক আছে, তো এই এক্সপেরিমেন্ট থেকে কি প্রমাণ হয়, যে এই এক্সপেরিমেন্টের যে রেজাল্ট গুলো আমরা পাচ্ছি সেটা পসিবল শুধুমাত্র এক্ষেত্রে সেমি কনজারভেটিভ রেপ্লিকেশনের ক্ষেত্রে। তাহলে আমাদের রেপ্লিকেশন হচ্ছে তোমার সেমি কনজারভেটিভ প্রকৃতির। এই অনুপাতগুলো থেকে বুঝতে পারছি এগুলো হচ্ছে না, এগুলো কেন হচ্ছে না সেটা আর এখন আর অত ডিটেলসে যাচ্ছি না। তাহলে এই এক্সপেরিমেন্ট থেকে প্রমাণ হয় যে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে যে সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন। আচ্ছা, চলো তাহলে এবার রেপ্লিকেশনের মধ্যে প্রবেশ করা যাক। রেপ্লিকেশন, প্রোক্যারিওটিক রেপ্লিকেশন আমরা আগে দেখব, তারপর এখান থেকে আমরা ইউক্যারিওটিক বুঝে নিতে পারবো। তাহলে সব রেপ্লিকেশনের তিনটে স্টেপ হয়, একটা হচ্ছে ইনিশিয়েশন, ইলংগেশন অ্যান্ড টার্মিনেশন।
এই তিনটে স্টেপ দেখা যায়। তো এই তিনটে স্টেপের মধ্যে যারা প্লেয়ার থাকে, যারা রোল প্লে করে, তাদের কথা যদি একবার জেনে নিই, যে প্রথমে আমরা 1 নাম্বার স্টেপে কি দেখলাম, যে ইনিশিয়েশন। এখন ডিটেলসে যাচ্ছি না, এখন শুধু দেখছি যে কারা কারা ইনভলভ আছে, কি কি প্রোটিন ইনভলভ আছে। প্রোটিনের মধ্যে এখানে অনেক রকমের প্রোটিন পাবে, যেমন হচ্ছে ডিএনএ এ, ডিএনএ, আচ্ছা ডিএনএ বি, ডিএনএ সি, ডিএনএ জি, তারপর এসএসবি প্রোটিন। ডিএনএ এ কে আমরা ইনিশিয়েটর প্রোটিন বলি। এটাই প্রথমে ডিএনএ এর সাথে বাইন্ড করে। ডিএনএ বি হচ্ছে হেলিকেজ, যেটা হচ্ছে ডিএনএ ডিন্যাচুরেশন করে, মানে ডিএনএ এর মধ্যে যে ডবল বন্ড গুলো আছে সেটাকে ব্রেক করে। ডিএনএ বি এর আগেও ডিএনএ সি এর কাজ হয়, যেটা হচ্ছে হেলিকেজ লোডার। হেলিকেজ নিজে এসে পরে ডিএনএ এর মধ্যে বাইন্ড করতে পারে না, তো সেটাকে লোড করার জন্য হেলিকেজ লোডার প্রেজেন্ট থাকে। নেক্সট হচ্ছে ডিএনএ জি, এটা হচ্ছে প্রাইমেস, মানে এটা প্রাইমার সিনথেসিস করে, ঠিক আছে। এসএসবি প্রোটিন, এসএসবি প্রোটিন হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন। এরা কি করে, ডিএনএ এর মধ্যে যখন বাবল ফর্ম হয়, তখন কি হয় যে ডিএনএ এর মধ্যে এই বাবল গুলো, মানে এই যে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএটা ফর্ম হয়েছে বাবলের মধ্যে, সেগুলো ডিন্যাচুর করার পর আবার রিন্যাচুর হওয়ার প্রবণতা দেখা যায়। মানে এই স্ট্র্যান্ডটা যদি এর কাছে আসে তাহলে এগুলো আবার বন্ড ক্রিয়েট করতে পারে। তো সেই বন্ড ক্রিয়েট থেকে বাঁচানোর জন্য এখানে এই সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন প্রেজেন্ট থাকে। 4টে সাব ইউনিট থাকে এখানে। তো এরা এখানে হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, এরকম ভাবে কাজ করে। যেখানে যেখানে সিঙ্গেল স্ট্র্যান্ড থাকবে সেখানে গিয়ে পরে বাইন্ড করে দেবে। এরা হচ্ছে ডিএনএস এর থেকেও বাঁচায়, যে ডিএনএস এসে পরে কি করে, এই ডিএনএটাকে কাট করে দেওয়ার চেষ্টা করে, তো সেখান থেকেও বাঁচাতে পারে, কারণ কি সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ এর সাথে বাইন্ড করে যায়। আচ্ছা, তো ইনিশিয়েশনে এই প্রোটিনগুলো ইনভলভ আছে। নেক্সট 2 নাম্বার স্টেপে আছে হচ্ছে ইলংগেশন। ইলংগেশনে কি কি ইনভলভ আছে, আচ্ছা এখানে আরেকটা ইনভলভ আছে, তো আরেকটা ভুলে গেছিলাম, আরেকটা হচ্ছে ডিএনএ গাইরেজ। এটা হচ্ছে তোমার টোপো আইসোমারেজ 2। ঠিক আছে, টোপো আইসোমারেজ 2 ডিএনএ গাইরেজ কি করে, যে এখানে এই, আচ্ছা পরে বলবো, ছাড়ো। নেক্সট হচ্ছে ইলংগেশন। ইলংগেশনের ক্ষেত্রে কি হয়, যে যে প্রোটিন গুলো কাজ করে সেগুলো হচ্ছে ডিএনএ পলিমারেজ। তো এখানে আমরা প্রোক্যারিওটিকের ক্ষেত্রে পড়ছি। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে আমরা 5 রকমের ডিএনএ পলিমারেজ দেখতে পাবো। ডিএনএ পল 1,
DNA pol 2, DNA pol 3, DNA pol 4 আর DNA পলিমারেজ 5। মেনলি হচ্ছে এই তিনটেই কাজ করে, 4 আর 5 এর সেরকম কোনো কাজ নেই। এদের কাজগুলো যদি বলি, তো এখানে মেন পলিমারেজ হচ্ছে DNA পলিমারেজ 3, বাট সব থেকে বেশি কাজ করার ক্ষমতা হচ্ছে DNA পলিমারেজ 1 এর। ঠিক আছে, এটা তোমার প্রাইমার রিমুভও করতে পারে, গ্যাপ ফিলিংও করতে পারে, আর নিউক্লিওটাইড অ্যাড তো সব পলিমারেজই করতে পারে। আচ্ছা, এটা লিখেই দিই, এটা কি কি না ছাড়ো, ওটা পরে চার্ট করে বানিয়ে দেবো। DNA পলিমারেজ 2 কি করে, এটা হচ্ছে যে রিপেয়ার করে। ঠিক আছে, রিপেয়ার করতে পারে। DNA পলিমারেজ 3 মেন এনজাইম, পলিমারাইজেশন করে। আর DNA পলিমারেজ 4 আর 5 সেরকম ভাবে কোনো কাজ করে না, DNA রিপেয়ারের কাজ করে। DNA পলিমারেজ 1 তো ম্যাম প্রুফ রিডিং এর কাজটা মেন করে, হ্যাঁ, প্রুফ আর রিডিং এর কাজ করে। পলিমারেজ 3 তো লিডিং ল্যারিংস্টাইন সিনথেসিস করে। হ্যাঁ, পলিমারেজ 3 হচ্ছে মেন ইলংগেশনের কাজটা করছে, নিউক্লিওটাইড অ্যাড করার কাজ। ঠিক আছে, আচ্ছা তারপর এখানে তো আর জায়গা নেই, তো আর একটু বেশি জায়গা লাগবে না। নেক্সট যেটা 3 নাম্বার স্টেপ হচ্ছে তোমার টার্মিনেশন। টার্মিনেশনের মধ্যে প্রোটিন যেটা ইনভলভ আছে সেটা হচ্ছে টার প্রোটিন। এটাই মেনলি তোমার টার্মিনেশন প্রোটিন বলা হয় এটাকে, এটাই মেনলি তোমার টার্মিনেশন করে। ঠিক আছে, ডিএনএ পলিমারেজকে বাধা দেয় সামনের দিকে এগাতে। তো এই রোলটা পরে আমরা দেখছি টার্মিনেশনের টাইমে। আচ্ছা, তো ইনিশিয়েশনে কি আছে যে প্রোক্যারিওটিক রেপ্লিকেশনের মধ্যে কি হয়, প্রোক্যারিওটিকের মধ্যে কি থাকে, অরিসি প্রেজেন্ট থাকে, যেটা কি বলেছিলাম যে অ্যাপ্রক্সিমেটলি 245 বেস পেয়ার লং হয়। তো এখানে কতগুলো সিকোয়েন্স প্রেজেন্ট থাকে, কতগুলো রিপিটেড সিকোয়েন্স প্রেজেন্ট থাকে, যেমন কি 13 বেস পেয়ারের 3টে রিপিট থাকে, মানে একটা 13 বেস পেয়ার সিকোয়েন্স থাকে, তার 3বার রিপিট থাকে। এই যে সিকোয়েন্সটা, এটা হচ্ছে এটি রিচ। আর থাকে তোমার 9 বেস পেয়ারের 4টে কিংবা 5টা রিপিট থাকে। একটা বুকের মধ্যে আমি 4টে রেখেছি, আর একটা বুকে আমি 5টা রেখেছি, তো আমি 5টা এখানে করে দিচ্ছি। 9 বেস পেয়ারের 4টে কিংবা 5টা রিপিট থাকে। ঠিক আছে, তো এই রিপিট গুলোতে কি হয়, আচ্ছা এখানে কি বলছি যে এটি রিচ, তো এ আর টি এর মধ্যে দুটো হাইড্রোজেন বন্ড থাকে, জিসি এর মধ্যে 3টে থাকে, তাহলে এটা কি হয়, এটা উইক থাকে। এই রিজিয়নটা উইক হওয়ার পেছনে একটা কারণ আছে। কারণ কি, এখানে কি হয়, ফার্স্টে যে প্রোটিনটা আছে সেটা হচ্ছে ডিএনএ এ। ডিএনএ এ একে হচ্ছে ডিএনএ এর সাথে এটিপিও আছে। এরা কি করে, এদেরকে রেকগনাইজেশন কমপ্লেক্স বলা হয়। এরা রেকগনাইজ করে এই ওরিসি রিজিয়নকে, বেসিক্যালি এই 9 বেস পেয়ার রিপিটকে রেকগনাইজ করে। তারা কি করে, ডিএনএ এ এসে পড়ে এই 9 বেস পেয়ার রিপিটের সাথে বাইন্ড করে যায়।
বাইন্ড করলে কি হবে যে এখানে এরকম ভাবে কয়েল হয়ে যায়। এখানে এই ডিএনএ এ প্রোটিন এসে বাইন্ড করে যায়। এটা কোন জায়গা? এটা হচ্ছে এই 9 বেস পেয়ার রিপিটের পোর্শনটা। এখানে এসে বাইন্ড করে গেল। আর এখানে তোমার কি আছে যে এই 13 বেস পেয়ার রিপিট আছে, যেটা কিনা অত বেশি স্ট্রং নয়, উইক প্রকৃতির হয়, এত বেশি দূরে থাকে না, কাছে থাকে। তো এখানে এত বেশি চাপ পড়ার জন্য কি হয়, এখানে কিছুটা বাবল ফর্মেশন হতে স্টার্ট করে। অল্প একটু অল্প একটু এই স্ট্যান্ডটা খুলে যায়, কারণ কি এখানে এত বেশি চাপ পড়ে বলে। ঠিক আছে, তো যখন এটা খুলে যায়, আর এই যে ডিএনএ এ কি করে, সিগন্যাল দেয় ডিএনএ সি কে। ডিএনএ সি কি ছিল? হেলিকেজ লোডার। ডিএনএ সি ডিএনএ বি কে ধরে নিয়ে আসে। ডিএনএ বি হচ্ছে হেলিকেজ, হেলিকেজ কে ধরে নিয়ে আসে তোমার হেলিকেজ লোডার, এটা হচ্ছে ডিএনএ সি। তো এরা কি করবে, এরা হেলিকেজ কে লোড করে দেবে। তারা ভুলে গেল, এখানে তো এটা বাবল ফর্ম হবে। এখানে কি হয় যে একটা বাবলের মতো ফর্ম হয়। আর সেখানে গিয়ে তোমার ডিএনএ বি মানে হেলিকেজ এখানে বসে থাকে। ডিএনএ বি কে লোড করে দেওয়ার পর এখান থেকে ডিএনএ সি বেরিয়ে যায়। ডিএনএ সি বেরিয়ে গেল, কারণ কি ডিএনএ সির কাজ শেষ হয়ে গেছে। তো এখানে হেলিকেজের কিছু কিছু স্পেশাল প্রপার্টি আছে, সেই প্রপার্টি গুলো যদি একটু লিখে নাও, যে হেলিকেজ মানে হচ্ছে ডিএনএ বি, এটা কি করে, যে তোমার হাইড্রোজেন বন্ডকে ব্রেক করে। নেক্সট হচ্ছে এই হেলিকেজ এটিপি ইউজ করে, তাহলে রেপ্লিকেশনের জন্য আমাদের কিন্তু এনার্জি দরকার হয়। এটিপি ইউজ করে সে হাইড্রোজেন বন্ডগুলোকে ব্রেক করবে। এখানে Mg2+ কোফ্যাক্টর হিসেবে ইউজ হয়। এই হেলিকেজের যে ডাইরেকশন, সেটা রেপ্লিকেশন ফর্ক যেদিকে মুভ করবে সেদিকে হেলিকেজ মুভ করবে। মানে কি বলছি, যে ধরো এটা হচ্ছে রেপ্লিকেশন ফর্ক। রেপ্লিকেশন ফর্ক কি হচ্ছে, এই মাঝখান থেকে খুলছে, এইদিকে খুলছে, আস্তে আস্তে খুলতে খুলতে যাচ্ছে। তো রেপ্লিকেশন ফর্কের ডাইরেকশন কোন দিকে, এদিকে যদি ধরি তাহলে হচ্ছে এইদিকে। তো হেলিকেজের ডাইরেকশন, ধরো এখানে হেলিকেজ আছে, হেলিকেজের মুভমেন্টের ডাইরেকশন এইদিকে হবে। এখানে যে হেলিকেজ থাকবে তার মুভমেন্টের ডাইরেকশনও হচ্ছে এইদিকে হবে। রেপ্লিকেশন ফর্ক যেদিকে মুভ করবে সেদিকে হেলিকেজ মুভ করবে। তাহলে হচ্ছে মুভ ইন ডাইরেকশন অফ রেপ্লিকেশন ফর্ক। নেক্সট যেটা ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে যে হেলিকেজ কোথায় গিয়ে বাইন্ড করে। যে ল্যাগিং স্ট্যান্ড আছে, ল্যাগিং স্ট্যান্ডের যে টেমপ্লেট, মানে একটু পরে আমরা ল্যাগিং স্ট্যান্ড লিডিং স্ট্যান্ড পড়বো, সে ল্যাগিং স্ট্যান্ডের যে টেমপ্লেট তার সাথে গিয়ে হেলিকেজ বাইন্ড করে।
মানে ধরো হচ্ছে যে এখানে যদি দেখাই তাহলে এটা হচ্ছে ধরো যেদিকে মুভ করবে, মানে ধরো এটা হচ্ছে তোমার মুভ করছে রেপ্লিকেশন ফর্ক এর দিকে, এদিকে তোমার ওকাজাকি ফ্র্যাগমেন্ট গুলো আছে, মানে এটা হচ্ছে তোমার ল্যাগিং স্ট্যান্ড, এটা মুভ করবে এদিকে ওকাজাকি ফ্র্যাগমেন্ট গুলো, এটা ল্যাগিং স্ট্যান্ড। এই ল্যাগিং স্ট্যান্ডের যে টেমপ্লেট, মানে এটা, এই টেমপ্লেটের সাথে গিয়ে হেলিকেজ বাইন্ড করে, লিডিং স্ট্যান্ডের টেমপ্লেটের সাথে বাইন্ড করে না। তো তোমাদের এটা কিন্তু কোশ্চেন আসতেই পারে যে হেলিকেজ কোথায় গিয়ে বাইন্ড করে। সায়েন্সটা টেমপ্লেট অফ ল্যাগিং স্ট্যান্ড, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো ছিল হেলিকেজের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, যে কোথায় গিয়ে বাইন্ড করে আর কি কাজ করে, কি কোফ্যাক্টর ইউজ হয় আর এটিপি ইউজ হয়। তাহলে এখানে আমরা কতদূর দেখলাম যে এই যে রেপ্লিকেশনের জন্য যে বাবল, সে বাবলটা ফর্মেশন হয়েছে। বাবল ফর্মেশন হওয়ার পর কি হয় যে এখানে নেক্সট স্টেজে তোমার আসতে হচ্ছে প্রাইমেজ আসবে। তাহলে এখানে নেক্সট স্টেজে প্রাইমেজ আর গাইরেসকে দেখিয়ে দিই। প্রাইমেজ মানে হচ্ছে ডিএনএ জি, ডিএনএ জি এসে পরে এখানে বাইন্ড করবে, তারপর এখানে প্রাইমার সিনথেসিস করবে, এখানে বাইন্ড করবে, এখানে প্রাইমার সিনথেসিস করবে, আরএনএ প্রাইমার। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমার গাইরেস আছে। গাইরেস হচ্ছে কি বললাম যে টোপো আইসোমারেজ 2, যেটা কি করে এই টেনশনটাকে কমায়। এখানে যে বাবেলটা ফর্ম হচ্ছে, তাহলে এখানে এই বন্ড গুলো মানে এই বাবেল ফর্মের জন্য এখানে অনেক বেশি টেনশন ক্রিয়েট হয়, মানে অনেক বেশি চাপ সৃষ্টি হয়। সেই চাপটাকে কমাবার জন্য কি হয় যে এই গাইরেস এখানে বন্ডগুলোকে কাট করে এই সুপার কয়েলটাকে খুলে আবার জোড়া লাগিয়ে দেয়। তো সেই কাজটা হচ্ছে গাইরেসের, মানে টোপো আইসোমারেজ 2 এর কাজ হচ্ছে এটা, টেনশন কমাবার, ঠিক আছে। তাহলে এই পার্টটা ছিল তোমার ইনিশিয়েশনের পার্ট, যেখানে বাবেল ফর্মেশন হবে, প্রাইমার সিনথেসিস হবে, এই জিনিসটা হবে। নেক্সট যে পার্টটা আছে সেটা হচ্ছে ইলংগেশন। ইলংগেশনে কি হয় যে তোমার নিউক্লিওটাইড অ্যাড হবে। তো আমরা এখানে যে রেপ্লিকেশন বাবেলটা দেখছিলাম তার অর্ধেক পার্ট দেখব, এই বাবেলটার অর্ধেক পার্ট ধরে আমরা দেখব, বাকি অর্ধেক পার্টও সেম জিনিসই হবে। তো আমরা একটা পার্ট নিয়ে চলবো। এখানে কি হয় যে ধরো এটা হচ্ছে রেপ্লিকেশন বাবেল, মানে রেপ্লিকেশন ফর্ক। তো এখানে কি ছিল, ইলংগেশনে কি হয় যে ডিএনএ পলিমারেজ আছে, বেসিক্যালি যেটা মেন এনজাইম যে ডিএনএ পলিমারেজ 3। ডিএনএ পলিমারেজ 3 আছে, সে গিয়ে পরে বসে যায়, ধরো এখানে ডিএনএ পলিমারেজ 3 এসছে। তো আচ্ছা দাঁড়াও, এখানে তোমার নিউ সিনথেসিস স্ট্র্যান্ডটা
এই থেকে সিনথেসিস হতে হতে যাবে। তো এখানে হচ্ছে, এটা হচ্ছে তোমার লিডিং স্ট্র্যান্ড, যেটা কি একবারে সিনথেসিস হচ্ছে। আর এই পাশ থেকে তোমার ল্যাগিং স্ট্র্যান্ডগুলো সিনথেসিস হবে, মানে ওকাজাকি ফ্র্যাগমেন্টগুলো। এখানে হচ্ছে তোমার প্রাইমারগুলো সিনথেসিস হয়েছে, ধরো এগুলো হচ্ছে আরএনএ প্রাইমার। তারপর সেখান থেকে আস্তে আস্তে তোমার ডিএনএ পলিমারেজ এসে সিনথেসিস করবে। এটা হচ্ছে তোমার ল্যাগিং স্ট্র্যান্ড। যে ফাঁকা জায়গাগুলো থাকবে সেখানে কি হয়, সেখানে হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন এসে বসবে, এসএসবি প্রোটিন। এরকম ভাবে ইলংগেট হয়ে থাকে। এই স্টেপটাই আছে ইলংগেশনের মধ্যে। এই চেন ইলংগেশনের মধ্যে আমরা বেসিক্যালি ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজের কথা বলবো। এছাড়াও আরো ডিএনএ পলিমারেজ হয়, যেমন কি আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজও হয়। তো সেসব জিনিস এখানে নেই। এই যে ডিএনএ পলিমারেজটা, সেটা কিন্তু ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। তো ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ হচ্ছে তোমার 5 রকমের। ডিএনএ পল 1, 2, 3, 4 আর হচ্ছে 5। এদের কিছু কিছু কাজ আমরা দেখব। যেমন কি মেন কাজ যেটা সবাই করে, 5 প্রাইম টু 3 প্রাইম পলিমারাইজিং অ্যাক্টিভিটি, মানে নিউক্লিওটাইড অ্যাড করা। তো নিউক্লিওটাইড অ্যাড করার ক্ষমতা সবাইকার আছে। আমরা মেনলি এই ডিএনএ পলিমারেজ 1, 2, 3 এর কথা বলবো। সেখানে কি হয় যে সব থেকে বেশি ডিএনএ পলিমারেজ 3 মেন এনজাইম কেন, কারণ কি এর সব থেকে বেশি তাড়াতাড়ি নিউক্লিওটাইড অ্যাড করার ক্ষমতা আছে। ঠিক আছে, তাই জন্য হচ্ছে এটা হচ্ছে মেন এনজাইম। নেক্সট যেটা কাজ সেটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম, 3 প্রাইম থেকে 5 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি। ঠিক আছে, এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি আছে। এটা মানে কি, এটা হচ্ছে তোমার ওই প্রুফ রিডিং অ্যাক্টিভিটি। তো প্রুফ রিডিং অ্যাক্টিভিটিও হচ্ছে এই তিনজনকার মধ্যে প্রেজেন্ট আছে, এই দুজনকার মধ্যে প্রেজেন্ট থাকে না। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি। এটা শুধুমাত্র ডিএনএ পলিমারেজ 1 এর আছে, মানে কোনো কিছু রিপেয়ার করা বা কাট করা বা প্রাইমার রিমুভাল অ্যাক্টিভিটি, সেটা কি আছে, সেটা ডিএনএ পলিমারেজ 1 এর আছে শুধুমাত্র, এদের কারোর মধ্যে প্রেজেন্ট নেই। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি হয়, যদি ডিএনএ পলিমারেজ 1 এর কথা বলি, তো এর মধ্যে দুটো সাব ইউনিট আছে। এই ডিএনএ পলিমারেজ 1 কেই কর্নবার্গ এনজাইম বলা হয়। এর মধ্যে কি হয় যে দুটো সাব ইউনিট প্রেজেন্ট আছে। একটা হচ্ছে লার্জ সাব ইউনিট, একটা হচ্ছে স্মল সাব ইউনিট। এই লার্জ সাব ইউনিটের কি হয় যে 5 প্রাইম টু 3 প্রাইম
পলিমারেজ অ্যাক্টিভিটি আছে, আর 3 প্রাইম টু 5 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি আছে। আর এখানে স্মল সাবইউনিটের শুধুমাত্র 5 প্রাইম টু 3 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি আছে। মানে এটা হচ্ছে তোমার প্রাইমার রিমুভালের জন্য ইম্পর্টেন্ট, আর এটা হচ্ছে তোমার প্রুফ রিডিং এর জন্য ইম্পর্টেন্ট। আর এটা তো তোমরা বুঝতেই পারছো যে নিউক্লিওটাইড অ্যাড করে। এই 3 রকমেরই কাজ তোমার ডিএনএ পলিমারেজ 1 করতে পারে। আচ্ছা, এখানে আরেকটা জিনিসও লিখে রাখো যে এই যে লার্জ সাব ইউনিটটা আছে তাকে ক্লিনো সাব ইউনিট বলা হয়। এটা একটা জিনিস হলো বলার জন্য। আচ্ছা, তারপর হচ্ছে চেন ইলংগেশন। চেন ইলংগেশনের মধ্যে কি হয়? চেন ইলংগেশনই তো করলাম একটু ইলংগেশন। আচ্ছা, চেন ইলংগেশনের মধ্যে তোমার আর যেটা বাকি আছে সেটা হচ্ছে যে তোমার আর কি বাকি আছে? আচ্ছা, আর কিছু বাকি নেই তোমার, ওটা এক্সট্রা হয়ে গেছে। চলো নেক্সট যেটা আছে থার্ড স্টেপ, লাস্ট স্টেপ, সেটা হচ্ছে টার্মিনেশন। টার্মিনেশনের জন্য কি বললাম যে টাস কমপ্লেক্স ক্রিয়েট হয়। ধরো এটা হচ্ছে তোমার ডিএনএ। এবার এখানে কি হয়, এখানে কিছু সিকোয়েন্স প্রেজেন্ট থাকে। সেই সিকোয়েন্সকে টার সিকোয়েন্স বা টার সাইট বলা হয়। এই টার সাইটের সাথে কিছু প্রোটিন গিয়ে পড়ে বাইন্ড করে। কিছু প্রোটিন গিয়ে এর সাথে বাইন্ড করে। এই প্রোটিনগুলোর যে স্ট্রাকচার সে অনুযায়ী তারা এই ডিএনএ পলিমারেজকে একদিক থেকে তার যে মানে পথটা সেটাকে বন্ধ করতে পারে। মানে ধরো এখান থেকে তোমার এখানে হচ্ছে তোমার অরিজিন, এই অরিজিন থেকে রেপ্লিকেশন স্টার্ট হচ্ছে, রেপ্লিকেশন চলছে চলছে চলছে। এর যে এই দিকের মুখটা সেটা কিন্তু এই ডিএনএ পলিমারেজকে স্টপ করবে না। তো সেই ডিএনএ পলিমারেজ গিয়ে পড়ে স্টপ হবে এখানে, কারণ কি এর পেছনের দিকের পার্টটাই ডিএনএ পলিমারেজের এগানোকে বন্ধ করতে পারে। তাহলে এখানে তোমার হয়ে গেছে রেপ্লিকেশন। এই সাইডের মধ্যেও এই সাইডের সাথেও সেম হবে। এখান থেকে রেপ্লিকেশন স্টার্ট হয়েছে, এগুলোকে ক্রস করে এখানে গিয়ে পড়ে স্টপ হয়ে যাবে এই সাইডে গিয়ে। তাহলে এরকম ভাবে কি হয় যে পুরো রেপ্লিকেশনটাই করা যায়। ঠিক আছে, তো এখানে টার সিকোয়েন্সের সাথে যে প্রোটিন গুলো বাইন্ড করে আছে সেটা হচ্ছে টাস প্রোটিন। এই দুইজন মিলে টাস কমপ্লেক্স তৈরি করে। এই কমপ্লেক্সে গিয়ে তোমার এই টার্মিনেশনটা হয়। আচ্ছা, তো এটা ছিল তোমার প্রোক্যারিওটিক ডিএনএ রেপ্লিকেশন। নেক্সট তোমাদের আছে ইউক্যারিওটিক ডিএনএ রেপ্লিকেশন। ইউক্যারিওটিক ডিএনএ রেপ্লিকেশনে মেইনলি চেঞ্জ হয় কিছু প্রোটিন, যে প্রোটিনগুলো প্রোক্যারিওটিকে ইনভলভ থাকে সেই প্রোটিনগুলো ইউক্যারিওটিকে ইনভলভ থাকে না। তো সেগুলো গিয়ে পরে এখানে চেঞ্জ হয়ে যায়। যেমন কি সবার প্রথমে যেগুলো চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে যে
এই অরিসাইট, না প্রথম থেকে শুরু করি। প্রথমে যেটা আছে যে ইউক্যারিওটিক রেপ্লিকেশন কোথায় হচ্ছে, নিউক্লিয়াসের মধ্যে। তারপর এখানে যে সাইটটা আছে সেটা হচ্ছে অরিসাইট, অরিসাইটটা হচ্ছে প্রোক্যারিওটিকের মধ্যে। এখানে যেটা আছে সেটা হচ্ছে এআরএস, ঠিক আছে। আর এখানে কি বললাম যে পলিরেপ্লিকনিক রেপ্লিকেশন হয়, মানে অনেকগুলো অরিজিন প্রেজেন্ট থাকে। তারপর সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন হয়। তারপর তোমার 14টা ডিএনএ পলিমারেজ প্রেজেন্ট থাকে। তো ডিএনএ পলিমারেজ গুলো যদি এখানে বলা হয়, আচ্ছা ডিএনএ পলিমারেজ পরে বলবো। আর কি চেঞ্জ থাকে, যে তোমার হেলিকেজ, এটা হচ্ছে তোমার প্রোক্যারিওটিক, এটা হচ্ছে তোমার ইউক্যারিওটিক। চেঞ্জ যেগুলো থাকে সেটা হচ্ছে হেলিকেজ প্রেজেন্ট থাকে প্রোক্যারিওটস এর মধ্যে, যেটা এখানে এমসিএম প্রোটিন দিয়ে হয় হেলিকেজের কাজ। তারপর হেলিকেজ লোডার প্রোক্যারিওটসে প্রেজেন্ট থাকে। এখানে ওই কাজটা করে হচ্ছে CDT1। নেক্সট প্রাইমেজ প্রেজেন্ট থাকে, মানে হচ্ছে ডিএনএ জি। সেই ডিএনএ জি এর কাজ করে হচ্ছে ডিএনএ পলিমারেজ আলফা। এখানে যেটা মেন এনজাইম সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 3। এখানে যেটা মেন এনজাইম, মেন হচ্ছে দুটো এনজাইম আছে এখানে। একটা হচ্ছে ডিএনএ পল ডেল্টা, আরেকটা হচ্ছে ডিএনএ পল ইটা। ডিএনএ পল ডেল্টা কি করে, তোমার ল্যাগিং স্ট্র্যান্ড সিনথেসিস করে, আর এটা তোমার লিডিং স্ট্র্যান্ডকে সিনথেসিস করে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এখানে প্রেজেন্ট আছে আরপিএ। আরপিএ হচ্ছে রেপ্লিকেশন প্রোটিন এ। নেক্সট হচ্ছে তোমার এখানে প্রাইমার রিমুভ হয়, রিমুভ করে হচ্ছে ডিএনএ পলিমারেজ 1। এখানে প্রাইমার রিমুভের জন্য আছে RNase H and FEN1। তারপর এখানে তোমার লাইগেজ প্রেজেন্ট আছে, এখানেও তোমার লাইগেজ দুই জায়গাতেই প্রেজেন্ট আছে। নিক চয়নের জন্য লাইগেজ এখানেও প্রেজেন্ট আছে, আর এখানেও তোমার লাইগেজ প্রেজেন্ট আছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কিছু ডিফারেন্স। এছাড়া আরো অনেক ডিফারেন্স পাওয়া যাবে, তো আপাতত এগুলোই থাকলো। তারপর তোমার এখানে আরো লেখা যায়, লিখেই দিই দাঁড়াও। যেমন কি প্রোক্যারিওটিক ইউক্যারিওটিকের মধ্যে টার্মিনেশনের জন্য এখানে কি দেখলাম যে টাস প্রোটিন ইউজ হচ্ছে।
এখানে প্রেজেন্ট থাকে ট্যাপ 2, তারপর হচ্ছে RM3, ঠিক আছে। আর আচ্ছা, আমার আপাতত কিছু মনে পড়ছে না। এগুলি প্রেজেন্ট থাকে। আচ্ছা, এখানে আরেকটা লিখে দিচ্ছি, যেটা আগে ছিল ওডিসি এর ক্ষেত্রে এখানে 245 বেস পেয়ার ছিল, এখানে হচ্ছে 100 থেকে 200 বেস পেয়ার প্রেজেন্ট আছে অরিজিনাল। আচ্ছা, তো এগুলো ছিল হচ্ছে তোমার ইউক্যারিওটিক রেপ্লিকেশন। নেক্সট যেটা আছে একটা ছোট জিনিস, সেটা হচ্ছে প্রাইমিং কমপ্লেক্স, প্রাইমোজোম, আর হচ্ছে রেপ্লিজোম। এই তিনটে জিনিস কি? আমরা অনেকগুলো জিনিস দেখলাম, যেমন কি ওডিসি, ডিএনএ, ডিএনএ-সি, ডিএনএ-বি, এই সব জিনিসগুলোকে আমরা একসাথে দেখলাম। তো এরা সবগুলো মিলে কিছু কমপ্লেক্স তৈরি করে, যেমন কি ওডিসি, তারপর এর সাথে বাইন্ড করছিল হচ্ছে ডিএনএ, তারপর ডিএনএ-সি, ডিএনএ-সি, ডিএনএ-বি, যেটা হচ্ছে হেলিকেজ লোডার, এইসব জিনিসগুলো বাইন্ড করছিল। আরো এর সাথে আসছিল সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন, তারপর আসছিল হচ্ছে গাইরেজ, ঠিক আছে। তো এরা সবাইকে, এই সব জিনিসগুলোকে একসাথে মিলে বলে হচ্ছে প্রাইমিং কমপ্লেক্স। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে প্রাইমোজোম। এদের সবার সাথে, মানে প্রাইমিং কমপ্লেক্সের সাথে যদি প্রাইমেজ অ্যাড করা হয়, তখন এই পুরো জিনিসটাকে আমরা বলবো প্রাইমোজোম, ঠিক আছে। তারপর এদের সাথে যখন পলিমারেজ 3 গিয়ে অ্যাড হয়, তখন এই পুরো জিনিসটাকে আমরা বলবো রেপ্লিজোম। এই কিছু জিনিস একটু দেখে রাখবে, যে কারা কারা মিলে কি কমপ্লেক্স তৈরি করছে। আচ্ছা, এরপরে ট্রান্সক্রিপশন ছিল। তো ট্রান্সক্রিপশন আজকে স্টার্ট করব না নেক্সট দিন করব বলো? না ম্যাম, আজকে থাক, এবার একটু খাবো, আসলে একটু বিস্কুট খেতে হবে। আচ্ছা, ঠিক আছে। কেন